বাজেটে গেইন ট্যাক্স নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও বাজেট পাশের পর এ নিয়ে শঙ্কা কেটেছে পুঁজিবাজারে। কিছুটা গতি ফিরলেও গেল সপ্তাহের শেষ দিকে এসে নিম্নমুখী বাজার গেছে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েছিল সপ্তাহ জুড়ে নানা আলোচনা। এই নিয়ে আলোচনায় যেতে চাই, আমাদের সাথে যুক্ত করে নিয়েছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ ও পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। জনাব হাফিজ এবং নিতাই চন্দ্র দেবনাথ, আপনাকে দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা গেল কিছুদিন ধরে বাজারে খানিকটা গতি ফিরেছে আমরা দেখেছিলাম, কিন্তু শেষের দিকে এসে কিছুটা নিম্ন গতি আমরা লক্ষ্য করছি। এর পেছনে আমরা বেশ কিছুদিন ধরে বাজারে একটা রিউমার ছিল যেটি বাজেটকে কেন্দ্র করে, এবং সেই বাজেট পাশের পর বাজারের অবস্থাটা আপনারা কেমন দেখছেন? প্রথমেই নিতাই চন্দ্র, আপনার কাছে আসতে চাই। থ্যাংক ইউ আপনাকে এবং যারা শুনছেন। আমি গত প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে গেইন ট্যাক্সের যে ব্যাপারটা, এটা আসলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যদি আপনি দেখেন, এটা যেভাবে ইম্পোজ করা হয়েছে যে 50 লাখের উপরে যদি হয়, সেটা একই সাথে এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায় যদি আপনার লস হয়। সো এটা আসলে বেশি একটা সিগনিফিকেন্ট ছিল না। আর 50 লাখ টাকার উপরে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনার প্রফিট করে? আপনি যদি দেখেন গত 15 বছর ধরে ইন্ডেক্স একই জায়গায় আছে, নিয়ার অ্যাবাউট 6000-এর মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে তো কারোরই প্রফিট হওয়ার কথা না, মোটা দাগে আমি যদি দেখি। আর আপনি যেটা বলছিলেন যে আমাদের মার্কেটটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে, 5100 পর্যন্ত খুব সম্ভবত টাচ করেছে, হুইচ ওয়াজ রিয়েলি আনফরচুনেট ফর আওয়ার ক্যাপিটাল মার্কেট। তারপরে কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে মার্কেটটা গ্রাজুয়ালি বেড়েছে এবং এখন একটা জায়গায় 5500 বা তার কাছাকাছি ঘোরাঘুরি করছে। সবচেয়ে বেটার যে জিনিসটা সেটা হয়েছে যে আমাদের এখানে একটু আপনার ট্রেড ভলিউমটা কিন্তু যেটা হয়েছে সেটা প্রায় 1000-এর কাছাকাছি আমরা কিছু কিছু জিনিস দেখেছিলাম। সো আমার মনে হয় যে মার্কেট এখন যেই জায়গায় আছে, নেগেটিভ হওয়ার কোনো কিছু নাই। এবং আমরা ভাবছি যদি লার্জ মানে যারা ইনভেস্টর তারা যদি একটু সক্রিয় হয় এবং ব্যাটার স্ক্রিপ্টগুলোতে যদি ওনারা সক্রিয় হয়, আমি মনে করি আর কি যে মার্কেটটা এখানে যে 5500 আছে সেখান থেকে অ্যাটলিস্ট 6500 যেতে পারে। আমাদের মার্কেট তো আর আপনি এখানে আমরা আশা করতে পারবো না যেটা ইউএসএ বা ইন্ডিয়ার মতো যে মার্কেট 10 টাইমস 5 টাইমস বাড়বে, কারণ আমাদের এখানে যে লিস্টেড কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে পারফর্ম করতে হবে। আমাদের ইনভেস্টরদের আছে কেউ কেউ ধারণা করে যে মার্কেট ইন্ডেক্স কেন বাড়বে না। মার্কেট ইন্ডেক্স বাড়তে হলে তো কোম্পানিগুলোর পারফরমেন্স বাড়তে হবে। তো আপনি কি এমন কি দেখাতে পারবেন যে আমাদের কোম্পানিগুলো খুব বেশি পারফর্ম করেছে তারপর আন্ডার প্রাইস? হ্যাঁ, কিছু কোম্পানি হয়তো বা আন্ডার প্রাইস আছে, কিন্তু আপনি কিন্তু মোটা দাগে বলতে পারবেন না যে সাবস্টেনশিয়াল নাম্বার অফ শেয়ারস আর আন্ডার প্রাইস। তারপর আপনি বলছেন যে পুঁজিবাজার যেই জায়গায় আছে সেই জায়গা থেকে এখন খুব বেশি নিচে নামার জায়গা নেই, এখন আসলে বাড়ার পথই রয়েছে। একটু এ হাফিজ আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে কিছুটা গুজব কেন্দ্রিক হয়ে গেছে এবং এই গুজব কিন্তু এখনো চলমান। যেখানে নিতাই চন্দ্র বলছে যে নিতাই চন্দ্র এবং অনেক ধরনের বিশ্লেষকই বলছেন যে কোনো কারণ নেই আসলে এই যে বাজেটকে কেন্দ্র করে, বিশেষ করে গেইন ট্যাক্সকে কেন্দ্র করে যে আলোচনা, সেটির কোনো প্রয়োজন ছিল না। তারপরও সে আলোচনা হয়েছে এবং বাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বড় আকারে। এই গুজব এবং বর্তমান বাজার নিয়ে কি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাই সবাইকে, যারা দর্শক শ্রোতা যারা আছেন। আসলে গুজব নাই এমন কিন্তু কোথাও নাই, সারা দুনিয়াতে সব দেশেই গুজব আছে, কিন্তু আমরা গুজবে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলি। দ্যাটস দ্য প্রবলেম। আমরা যারা ইনভেস্টর আছি, পুঁজিবাজার সবসময় সেন্সিটিভ, নিঃসন্দেহে সারা দুনিয়াতে একই অবস্থা, গুজব সব দেশেই হয়। কিন্তু আমাদের দেশে গুজবটাকে পুঁজি করে এমনভাবে ছড়ানো হয় যে মার্কেট বোধহয় গেল, একদম শেষ হয়ে গেল, আর এই মার্কেটে কোনো কিছুই হবে না, আমি আমার শেয়ার বেচতেই পারবো না, এই ধরনের একটা ভাব যখন মানুষের মধ্যে চলে আসে, তখন হয় কি, তখন আসলে আমাদের যারা ইনভেস্টর, যারা ছোট ছোট ইনভেস্টর আছে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, যারা অনেকে এটার মধ্যেই হয়তো অনেক কিছু বসে থাকেন, বসে থেকে ট্রেড করেন, তারা কিন্তু প্যানিক হয়ে যান, আর সেই প্যানিকের ফলেই তারা মারতে থাকে। আর একই সাথে হয় কি, নির্লিপ্ততা। আমাদের যে বড় বিনিয়োগকারী যারা আছেন, যারা ইনভেস্টর বলি আমরা যাদেরকে, আসলে আমাদের মার্কেট তো ইনভেস্টর নাই, কেউ আমাদের ইনভেস্টর না, এভরিবডি হ্যাজ বিকাম দ্য ট্রেডার। এইটি সবচেয়ে আনফরচুনেট পার্ট ইন আওয়ার ক্যাপিটাল মার্কেট। বাজারে এখন যেই ইতিবাচক জায়গায় যাচ্ছে, সেখানে আপনি কতটুকু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পারফরমেন্স দেখছেন বা সংশ্লিষ্টতা দেখছেন না? হ্যাঁ, আসলে তো জিনিসটা তাই। যদি আজকে যারা বিনিয়োগকারী তারা যদি হিসাব করে, আপনি মার্কেট পি কোথায় নেমে আসছে দেখছেন? আওয়ার মার্কেট পি ইজ দ্য লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। আমাদের মার্কেট পিটা, তা সত্ত্বেও দেখেন ইন্ডিয়ান মার্কেট কোথায় চলে গেছে, বাট আমরা কোথায় বসে আছি। এই আমরা কিন্তু মুভ করতে পারতেছি না, বিকজ এই যে একটা গুজব নির্ভর
পুঁজিবাজার হয়ে গেছে আমাদের, এই গুজবের বিরুদ্ধে যদি স্ট্যান্ড ব্যবস্থা না নেওয়া হয়, একদম শক্ত অবস্থা না নেওয়া হয়, যারা অবশ্যই এসএসসি কে ধন্যবাদ দিই আমরা, বিএসসি কে, তারা কয়েকজনকে ধরেছেন এই ব্যাপারে, যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, সেটা প্রচার করতে হবে দ্যাট ইউ ডোন্ট ইন্ডালজ ইয়োরসেলফ ইন দিস সর্টস অফ রিউমার। এই জিনিসটা বলতে হবে, এটা নিউজের মধ্যে থাকতে হবে, এটা আমি যখন আলোচনায় আনতে হবে এবং যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছে তাদের ব্যাপারে শাস্তি দিতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবারও ডক্টর নিত্যচন্দ্র দেবনাথ আপনার কাছে আসতে চাই। আমরা দেখছিলাম যে সপ্তাহ জুড়ে আলোচনায় রয়েছে যে প্রধানমন্ত্রীর চীন সফর এবং একই সাথে বিএসইসি রোড শো, যেটি কিন্তু আসলে গেল বেশ কিছুদিন ধরেই, বেশ গেল বছরে এবং বেশ কয়েক দেশেই হয়েছে। সেই এবারের চীন সফর আসলে পুঁজিবাজারকে কি দিল বা কি প্রত্যাশা আমরা করছি? আমি আসছি আপনার এই প্রসঙ্গে, কিন্তু একটু আগে যেটা কথা হচ্ছিল যে রিউমার নিয়ে, আসলে রিউমার বন্ধ করে লাভ নেই, আপনি কতজনের মুখ বন্ধ করবেন। কিন্তু আমি মনে করি আমাদের এখানে যদি আজকে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা থাকে, যত রিউমারই ছড়ায়, তারা যদি এখানে বায়ারের রোলটা প্লে করে, তাহলে দেখা যাবে একবার দুইবার যখন তাদের রিউমার কাজ করবে না, অটোমেটিক্যালি ওই সমস্ত রিউমার আর মার্কেটে স্প্রেড হবে না। আপনি কারো মুখ বন্ধ করে আসলে রিউমার আপনি স্টপ করতে পারবেন। আমি মনে করি এখানে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তাদের রোলটা এখানে আসলে ইম্পর্টেন্ট। আর দুই নাম্বার, আপনি যে ইস্যুটা এনেছেন, আপনি যদি দেখেন আমাদের সমস্ত ডেভেলপিং যতগুলো আছে, প্রজেক্টে আছে, বাই এন্ড লার্জ সবগুলোর সাথে কিন্তু চায়না এখন ইনভলভ, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। এবং একই সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নট অনলি চায়না, আপনি যেটা বলেছেন, if I'm not wrong, in 2022 and 2023 they arranged so many road show in outside Bangladesh. এবং একই সাথে আমি মনে করি এগুলো কিন্তু আপনার মনে হতে পারে যে ইনস্ট্যান্টলি এগুলো আপনি রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু এই নিয়ার ফিউচারে আমার দৃঢ় বিশ্বাস যে এগুলো দ্বারা কান্ট্রি ব্র্যান্ডিং হচ্ছে। এবং একই সাথে আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলো যদি আমরা লোকালেও করতে পারি, যদিও এসএসসি আমি জানি যে তারা আপনার বিনিয়োগকারীদের জন্য এডুকেশন রিলেটেড যে প্রোগ্রামগুলো করে, সেখানেও স্থানীয়ভাবে যারা শিল্পপতি বা ইয়ারা আছেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেন মার্কেটে আসার জন্য। তো এসএসসি is trying their level best to bring new investors in the market for the development of the Bangladesh capital market. একই সাথে যারা স্টেক হোল্ডার্স আছে এখানে, অফিসার যারা আছেন, যারা মানে স্টেক হোল্ডার্স বলতে আমি বোঝাচ্ছি যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা লার্জ ইনভেস্টর, যারা তারা যদি একটা প্রুডেন্ট ডিসিশন নেয় রিগার্ডিং দ্য ক্যাপিটাল মার্কেট, যে ওয়েন তারা ইনভেস্ট করবে এবং কোন কোন স্ক্রিপ্টে ইনভেস্ট করবে, তাহলে আমি মনে করি আমরা একটা সাস্টেনেবল এবং একটা স্টিডি গ্রোথ একটা মার্কেট দেখতে পাবো, যেখানে এখনো কিন্তু দেখেন এত খারাপ অবস্থার মধ্যেও কিন্তু আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি কিন্তু আমাদের যে জিডিপির গ্রোথ রেট 2024-এর জন্য যেটা প্রিডিক্ট করছে, একজন করেছে 5.6, আরেকজন করেছে 5.7, যেটা আমরা আশা করি হয়তো বাংলাদেশে যারা গভর্নমেন্ট তারা কিন্তু বলছে 6% বা তার অ্যাবাভ হবে। সো এটা কিন্তু সিগনিফিকেন্ট। আপনি সারা পৃথিবীতে কিন্তু এখন একটা রাশিয়া এবং ইউক্রেনের ফলে যে যুদ্ধ চলছে, তারপর আমাদের যে গ্রোথ রেট যেটা আমাদের ডেভেলপ পার্টনার যারা বলছে 5.6 and 5.7 রেসপেক্টিভ বাই দ্য এডিপি এন্ড ওয়ার্ল্ড ব্যাংক, আমি মনে করি এটা কোনো অংশেই কম না। এবং এক্ষেত্রে যদি আমাদের পুঁজিবাজারের যে লিস্টেড কোম্পানিগুলো, তারা যদি আমাদের বাংলাদেশের ইকোনমির সাথে তাল মিলিয়ে যদি তারা যদি একটা গ্রোথ তাদের কোম্পানি দেখাতে পারে এবং সেই অনুযায়ী বিনিয়োগকারী যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যদি ডিভিডেন্ড পায়, তাহলে মার্কেট কিন্তু এখানে 5,500 যেটা আমি বলি, এটা আসলেই আন্ডার ভ্যালুড একটা মার্কেট। এবং এটার প্রাইস আর্নিং রেশিও যেটা আপনি বলেন না কেন, কিন্তু এটা আমি মনে করি যে অ্যাটলিস্ট 6,000-6,500 বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ইন্ডেক্স থাকা উচিত। একটু একই প্রসঙ্গে মোহাম্মদ হাফিজ আপনার কাছে আসতে চাই। নিত্যচন্দ্র দেবনাথ যেটি বলছিলেন যে পরিমাণ খরচ দেশের বাইরে করা হচ্ছে, সেটা দেশের ভেতরে কিছুটা করা হলে অনেক মানুষ, অনেক বিনিয়োগকারী দেশের মানুষই আসলে এই বাজারের সাথে যুক্ত হতে পারতো, কারণ পুঁজিবাজার নিয়ে অনেক নেতিবাচক ধারণা অনেক সাধারণ পর্যায়ে আছে। এই যে নানা বিষয়, সেটিকে আসলে সম্ভব কিনা এবং এই ধরনের সফরগুলো কতটুকু জরুরি, দুটি প্রশ্ন। দেখেন, আমরা যদি হিস্ট্রি দেখি, ইতিহাস যদি দেখি, 7-8-2000 তখন কিন্তু আমরা দেশের ভিতরে রোডশোগুলো করেছিলাম জায়গায় জায়গায়। আমার মনে আছে এসএসসির সাথে ওনারা যেতেন, সিলেটে করেছি, খুলনা করেছি, বরিশাল, চিটাগং। এই যে দেশের ভিতরে ছড়িয়ে ছাড়া যে ইনভেস্টার আছে, যাদের অনেক টাকা কিন্তু ব্যাংকে না রেখে তারা বালিশের তলে রাখে, চোঙ্গার ভিতরে রাখে, সেই টাকাগুলো ক্যাপিটাল মার্কেটে কেন নিয়ে আসতে পারি না আমরা? ওই কান্ট উই অ্যাট্রাক্ট দিস আইডল মানি? এটা তো একটা প্রচুর পরিমাণ টাকা বাইরে পড়ে আছে ওখানে। আমরা বাইরে গিয়ে যে টাকাটা খরচ করতেছি, সেই টাকাটা যদি দেশের ভিতরে করা হতো, আমি বিনীতভাবে অনুরোধ করব সংশ্লিষ্ট সবাইকে টু অ্যারেঞ্জ টক শো ইন দ্য রুরাল এরিয়া। সমস্ত জায়গায় যাই আমরা ক্যাপিটাল মার্কেট আমাদের কেন দাঁড়াবে, কিন্তু একই সাথে ক্যাপিটাল মার্কেটে যেটা দরকার, গুড গভর্নেন্স দরকার অল লেভেলে। এটা সমস্ত যারা রেগুলেটর আছে, যারা ইন্টারমিডিয়েটস আছে, ডিএসসি, সিএসসি, আইসিবি, মার্চেন্ট ব্যাংকার্স, সবাই যদি গুড গভর্নেন্সটা মেনটেন করি,
সবাই যদি মনে করি যে এই মার্কেটটা আমাদের, এই মার্কেটটা আমাদেরকে ধরে রাখতে হবে, এই মার্কেটে স্বার্থে আমরা কাজ করব, আমরা পিই দেখে বিনিয়োগ করব, আমরা একটু আমি একটু আসতে চাই মোহাম্মদ হাফিজ। আমরা চীন তো আসলে বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছিল ডিএসসি কে, এই ধরনের একটি চুক্তিও হয়েছে এবং খুব আলোচনায় ছিল ওই সময়। সেই চীনের যে পার্টনারশিপ সেটি কি এখনো আছে কিনা, থাকলে আমরা সেখান থেকে কোনো ফল পাচ্ছি কিনা, মানে কি বলবেন? আমি এই কথা সবাইকে বলতেছি যে চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আসলো, তারা 25% শেয়ার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কিনলো, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই। আনফরচুনেট, দিস ইজ ভেরি আনফরচুনেট। তাদেরকে ইনভেস্ট করতে দেন, তারা কেন কাজ করতেছে না তাদেরকে দেন। এইটা জিনিস এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লক্ষ্য করেন, আমি এতবার বলছি, আমি ডিবিএ মিটিংয়ে বলছি, আমি ইসি মিটিংয়ে বলছি, আমি পার্সোনালি সবাইকে বলছি যার সাথে আমার রিলেশন আছে, যে চাইনিজরা যে আসলো 25% যে শেয়ার নিল, তারা কি 4% আর 5% ডিভিডেন্ড নেওয়ার জন্য আসছে? তাদের অফারটা দেখেন না খুলে, তারা কি অফার করছে। তারা যা চাইতেছে তাদের সাথে বসেন না। আই থিঙ্ক কেউ এটা নিয়ে মাথা ব্যথা নাই। ঘরের পাশে আরশিনগর আমরা তাকে তাকায় দেখলাম না, এটা কোনো কথা হলো বলেন? এটা কেন আমরা তাদেরকে ডাকতেছি না? তারা তো আসে, তারা যেখানে গেছে প্রত্যেকটা পুঁজিবাজারে ডেভেলপমেন্ট হয়েছে কি হচ্ছে না বলেন আমার। অর্থাৎ বাইরের সহায়তা নিয়ে, প্রযুক্তিগত নিয়ে, সুবিধা নিয়ে যদি আমরা দেশের এই শেয়ার বাজার উন্নতি না করতে পারি, সেটি আসলে খুবই দুঃখজনক। দেবনাথ, এবার আপনার কাছে আসতে চাই। বিরতির আগে জনাব হাফিজ একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, বিশেষ করে চায়নাকে আমাদের যে পার্টনার হিসেবে নিয়েছিল ডিএসসি, বিশেষ করে আমাদের প্রযুক্তিগত সহায়তার জন্য, সেটি আসলে কতটুকু ফল পেলাম, এবং একই সাথে যে ডিমিউচুয়ালাইজেশন করা হলো, এই যে এই প্রক্রিয়াকে আরো সচ্ছল করার জন্য, আরো কার্যকরী করার জন্য, সেটিরই বা আমরা কি, সেখান থেকে বা আমরা কি পেলাম? দেখুন, 2014 সালে যখন ডিমিউচুয়ালাইজ হয়েছিল, আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। তখনকার যে অর্থমন্ত্রী স্যার ছিলেন, উনি অনেক বেশি আশাবাদী ছিলেন। এবং আপনি যদি দেখেন, কিছুদিন আগে আমার একজন কমিশনার স্যার আমাকে ফোন দিয়েছিলেন, যিনি তখন ডিমিউচুয়ালাইজেশনের সময় যিনি ছিলেন, তখন উনি বলছিলেন যে আসলে নিতাই কতটুকু ডিমিউচুয়ালাইজেশন কাজ করছে, এটা কিন্তু রিসার্চ করে তোমাদের দেখা উচিত। দ্যাট মিনস, আমি বলছি না যে ওনারও ডাউট আছে, হয়তো ওনার ডাউট আছে, কিন্তু স্যার যেটা বললেন, দেখুন স্ট্র্যাটেজিক ইনভেস্টর যারা আসছে চায়না, যে 25% শেয়ারস আর বিং পারচেজ বাই দেমসেলভস, এখন আসলেই দেখা উচিত যে এখানে যে চারজন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে, হয়দার দে আর ডোমিনেটিং দ্য বোর্ড অর নট, এবং ট্রু সেন্সে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, 7জন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, শুধু ইন্ডিপেন্ডেন্ট হলে হবে না, তো দে শুড বি নলেজেবল অ্যাবাউট দ্য মার্কেট অ্যাজ ওয়েল, শুধু ইন্ডিপেন্ডেন্ট হলে হয় না। সো এখন দেখা উচিত যে আসলে ডিমিউচুয়ালাইজেশন কাজ করেছে কিনা। এখন আপনি ঠিক আছে, আপনি ম্যানেজমেন্টকে আপনি ওনার থেকে, ডিমিউচুয়ালাইজেশন মানে কি, আপনি ম্যানেজমেন্টকে ওনার থেকে সেপারেট করেছেন যাতে করে করাপশন আপনি করেন, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা যারা এখানে আছেন, তারা তো নলেজেবল হতে হবে সবকিছু মিলে। সো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মার্কেটে যদি আপনি দেখেন যে সমস্ত ম্যানিপুলেশনগুলো হয়েছে, ম্যানিপুলেশনগুলোর ম্যাক্সিমামগুলোর আপনার শাস্তি হয়েছে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আফটার ডিমিউচুয়ালাইজেশন এই ম্যানিপুলেশনগুলো খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ধরে, এবং মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া উচিত। তাহলে কিছু শাস্তি তো হচ্ছে, এদের কি বিনিয়োগকারীদের কনফিডেন্স ফিরবে কিনা? মানে কিছু ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, এবং এই যে নানা ব্যবস্থার পরে আসলে এই কনফিডেন্সটা ফিরবে কিনা? যতটুকু ব্যবস্থা নিচ্ছে আমি মনে করি নিচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে একটু ডিলে হচ্ছে। আর আমি মোটা দাগে মনে করি মার্কেট এখন যেই জায়গায় আছে, এখান থেকে হয়তো ফিউচার আমরা হয়তো মার্কেট আরেকটু বেটার আমরা দেখতে পাবো। জি, একটু হাফিজ আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গ। আমরা জানি যে বাজেট নিয়ে এক ধরনের শঙ্কা ছিল, বাজেট পাস হওয়ার পর সেটি কিছুটা পাবলিক গ্রহণ করেছে, সাধারণ বিনিয়োগকারীরা গ্রহণ করেছে। এখন কি কনফিডেন্স ফিরবে কিনা? বাজারের কনফিডেন্স ফিরতে আসলে আর কি করা প্রয়োজন? বাজেট প্রসঙ্গে আসি। বাজেটে আমরা কি পেয়েছি? বাজেটে ট্যাক্সের একটা কথা বলেছে যে 50 লাখ টাকা প্রফিট হলে তারপরে আমরা ট্যাক্স দিতে হবে, কিন্তু 50 লাখ টাকা প্রফিট হলে যে বের করবেন কিভাবে? প্রত্যেকটা বিনিয়োগকারীর রেকর্ড দিতে হবে এনবিআর এর কাছে। তার জন্য কি আমরা প্রস্তুত? এই প্রশ্নটা কেন কেউ করেন না? প্রত্যেকটা বিনিয়োগকারীর রেকর্ড দিতে হবে। তাহলে যারা অনেক বিনিয়োগকারী আছে, যারা তাদের ইনভেস্টমেন্ট অপ্রদর্শিত অর্থ নিয়ে আসছে মার্কেটে কিন্তু দেখাতে চান না, তো সেই সমস্ত রিপোর্ট দিবে। এটা কি উনি চায়? উনি তো তার টাকা উঠে নিয়েই যাবে, টাকা তো বিদেশে চলেই যাবে। অন্যভাবে ট্যাক্সিং করা যায় না? কমিশন বাড়িয়ে দিয়ে ট্যাক্সিং করা যায় না? ট্যাক্সকে বা ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আগে করতেছিলেন সেটা করতে পারতেন না? এইখানে যে ট্যাক্সটা আপনি আদায় হবেন মনে করতেছেন, এটা কি এটাও একটা গ্রহণযোগ্য সমাধান? অবশ্যই না। এটা নিয়ে ডিবিএর সাথে আমরা মিটিং করবো 13 তারিখে, সম্ভবত সব সেক্টরের লোকজনও আসবে। এটা হচ্ছেটা কি আসলে? আমাদের যে বলেন আজকে 20 লাখ 25 লাখ 30 লাখ বিনিয়োগকারী বা বিও নাম্বার যাদের আছে, প্রত্যেকটা বিও নাম্বারের রিপোর্ট তখন কিন্তু এনবিআর এর কাছে যাবে।
এই জন্যই আমরা সপ্তাহে যে নিতে ভেবে বলছেন একটু আগে, যিনি আইন প্রণয়ন করেন আইন সম্পর্কে আইনের আফটার ইফেক্ট কি হবে সেটা তাকে বুঝতে হবে। এটা যদি আইন প্রণয়ন করেন, ওই বাই অল ডিউ রেসপেক্ট ফর দেম আমি বলতেছি, সবাই জানেন আমি এটাও মনে করে বসতেছি, কিন্তু যদি আইন প্রণয়ন আইনের আফটার ইফেক্টটা না বুঝে যদি আইন প্রণয়ন করি, এটা ধাক্কা খেতে বাধ্য, যে ধাক্কাটা এখন পুঁজিবাজার খাচ্ছে। আপনি কি মনে করেন যে 3 দিন মার্কেট ভালো হয়েছে, মার্কেট একদম ঘুরে দাঁড়িয়ে গেছে? আমি তো বিশ্বাস করি না, কারণ মার্কেটে যারা বিনিয়োগকারী তারা কিন্তু মার্কেট ছেড়ে যায় না, যেতে চায় না। এটা তাদের অনেক কষ্টের টাকা, এখানে এই টাকা তারা লস করতে চায় না। এখানে বড় ইন্ডিভিজুয়াল, বড় হাই নেট তো ইন্ডিভিজুয়ালরা কি আসবে? তারা তো 50 লাখ টাকা তাদের প্রফিট হতেই পারে, তাদের এক বছরই প্রফিট হতে পারে, কেন হবে না? ক্যাপিটাল মার্কেটে সারা দুনিয়াতে যারা ক্যাপিটাল মার্কেটে ব্যবসা করে তারাই তো বড় লোক বেশি, তাদের কাছেই তো পয়সা বেশি। এই জিনিসটা কেন আমরা বুঝতে চেষ্টা করি না? সহজ সত্য সরল কথাটা এটা আমাদের বুঝতে হবে, বুঝে আমরা সেইভাবে ডিসিশনটা নিতে হবে। যেখানে যে নিয়ম সেটার প্রয়োজন করতে হবে, গুড গভর্নেন্স ইমপ্লিমেন্ট করতে হবে, সবাইকে রেসপেক্টিভ চোখে দেখতে হবে। যারা যারা এই মার্কেটটা যারা তৈরি করছে, যারা ব্রোকার, সেই ব্রোকারদের সাথে আলাপ না করে এমন কিছু আইন চাপিয়ে দেওয়া হয়েছে। একটু সবশেষ প্রশ্ন, আমি আপনার কথা বুঝতে পেরেছি। সবশেষ জনাব নিতাই চন্দ্র, আগামী দিনের বাজারটা কেমন হতে পারে বলে আপনার মনে হয়, সংক্ষেপে যদি বলতেন। মানে এই যে এখন যে পরিস্থিতি হচ্ছে, যে নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে শেষ করলো, বাজারটা কিছুটা ইতিবাচক ধারায় ফিরছে, সেটি কি ফিরবে কিনা? আগামী দিনের আসলে কোনো প্রত্যাশা বা আশাটা কি আমাদের? সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে। অল স্টেক হোল্ডার্স টু সিট টুগেদার, ওপেন ইউর মাইন্ড অ্যান্ড ডিসকাস, মন খুলে কথা বলেন, আইন প্রণয়ন করেন, সবাই গ্রহণযোগ্য। একই প্রশ্ন নিতাই চন্দ্র, সংক্ষেপে বলবেন। জি, আমি মার্কেট নিয়ে পজিটিভ, আমি মার্কেট নিয়ে খুবই পজিটিভ, কারণ গত 15 বছর বাংলাদেশের ইকোনমি যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের মার্কেটে কিছুই হয়নি। সো একটা লম্বা সময় এভাবে তো চলতে পারে না। আমি মার্কেট নিয়ে পজিটিভ, এখন 5,500 আছে, এবং আমি মার্কেট নিয়ে আসলেই পজিটিভ যে এই জায়গায় থাকবে না। বিশেষ করে ব্যাংকিং সেক্টর কিন্তু আপনি দেখেন অত্যন্ত আন্ডার প্রাইস। একটা ব্যাংকের শেয়ার আপনি দেখেন 10 টাকা, 12 টাকা, 13 টাকা চলে, যার প্রাইস হচ্ছে, যার আর্নিংস হচ্ছে 2 টাকা, 3 টাকা, প্রত্যেকেই কিন্তু 10% এর অ্যাবাভ ডিভিডেন্ড দেয়। সুতরাং আমি মার্কেট নিয়ে পজিটিভ, যে এখানে ইন্ডেক্স যেখানে আছে এটা একবারে বটমে আছে, একেবারেই বটমে আছে আমি মনে করি ইন্ডেক্স। এবং এখান থেকে কেউ যদি ইনভেস্ট করে, ভালো শেয়ারে যদি ইনভেস্ট করে ফর দ্য টাইম বিং, 6 মাস 1 বছরের জন্য, ডেফিনেটলি সেই যে রিটার্নটা আসবে সেটা অবশ্যই মানি মার্কেটে যে রিটার্ন, যদি ওইটা একটু এখন বেশি, তাকেও বিট করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে আসলে বিশ্বাস করি, পার্টিকুলারলি দ্য ভালো শেয়ার। আমরা প্রত্যাশা করি মার্কেট একটা ইতিবাচক ধারায় যাবে, এবং যে অবস্থার মধ্য দিয়ে আপনাদের বেশ কিছু সাজেশনও ছিল, বিশেষ করে কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এ হাফিজ এবং নিতাই চন্দ্র দেবনাথ আমাদেরকে সময় দেওয়ার জন্য।